আজকে ভিডিওটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বিকজ যে যেটা করে, যার যেটায় পয়সা বানে, সে সেটাতে খুশি। তো কারো স্টকসে পছন্দ, কারো ইটিএফ, কারো মিউচুয়াল ফান্ড। তো আমার মতে কোনটা ঠিক অ্যান্ড কোনটা রিয়েল 10 বছর সব থেকে বেশি পয়সা বানাবে বা আনে বলে বছরে বানাতে চলেছে 10 বছরে, সেটা আমরা ডিসকাস করব। তো কোনো মনে নেওয়ার কিছু নেই। যদি আপনার পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি পছন্দ না হয় ওয়েল অ্যান্ড গুড, ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে পারেন, পরে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো এইটার উপর আজকে ফোকাস করবো। এই স্টকটার ব্যাপারে পরে আমি একটু ডিসকাস করবো। যাই হোক, একজন আমাকে কোশ্চেন করেছে, ভিডিওতে টপিকে যাওয়ার আগে একটা করি অ্যানালিসিস, যে রাজ স্যার আপনি, খুব ভালো কোশ্চেন, আপনি নিজে একজন এক্সপার্ট হয়ে কেন অ্যাডভাইজারের আন্ডারে ইনভেস্ট করেছেন, ঠিক আছে, কেন করেন? হ্যাঁ, এটা তো ঠিক। অনেকেই জিজ্ঞেস করে আপনি তো নিজে একজন অ্যাডভাইজার, তাহলে আপনি কেন আপনার টাকাটা রেগুলারে বা অন্য কোনো অ্যাডভাইজারের আন্ডারে টাকাটা রেখেছেন? আমি যে পোর্টফোলিও আমার দেখিয়েছিলাম যে আমার 49% সিরিজ চলছে, হ্যাঁ, অ্যাডভাইজারকে বলেছি তোমাকে অ্যাডভাইস করতে হবে না, জাস্ট টাকাটা তোমার আন্ডারেই আমি ইনভেস্ট করবো। তার বিনিময়ে যে 0.5% এক্সট্রা কাটে, আমাদের মতো এটা ডিরেক্টে লিঙ্কে ক্লিক করলে হয়ে যায় না, যেটা আপনারা বেনিফিট পাবে। বাট কি, আমি আমার টাকাটা ইচ্ছা করে 0.5% কম, দরকার নেই, আমি 20% পেলে আমি আমার মতো পোর্টফোলিও বানাবো, বাট থাকবে আপনার কাছে। 0.5% আমি কাটাচ্ছি কেন? কোনো আপনারা বলুন, যারা নিজে নিজে করতে চান বা ডিরেক্টে করছেন বা কিছু গ্রো আপস্টক দিয়ে করছেন, পাশে একটা ফান্ড ম্যানেজার, নামের পাশে একটা ফান্ড ম্যানেজার নিজের নাম লিখবেন, বিকজ আপনি তো ফান্ড ম্যানেজার না, নিজে থেকে করছেন। তো সেই ক্ষেত্রে 0.5% আমি কেন দিচ্ছি? বিকজ আমি তো সবার থেকে ভালো জানি, আমি তো সার্টিফাইড, আমার তো লাইসেন্সও আছে মিউচুয়াল ফান্ড নিয়ে। তো আমার কিছু জিনিস লং টার্মে আমরা ভাবি। আগে একবার বলেছিলাম রিটার্ন, এসডব্লিউপি, ওইগুলো বাদ দিন। এখানে তো আমি নিজে জানি, আমি নিজে জানি, তো ডাইরেক্টে করা উচিত। ফার্স্ট অফ অল, আফটার ডেথ বেনিফিটস, এইগুলো না আমি ফিউচারের কথা ভাবি, বিকজ এখন টাকাগুলো লাগবে না, ফিউচারে লাগবে। সবাই রাস্তাঘাটে চলাফেরা করি, বাই চান্স আমার কিছু হয়ে গেল, বাই চান্স আমার কিছু হয়ে গেল বা আপনার কিছু হয়ে গেল, আজকে কোনো অসুবিধা নেই। বাট বাই চান্স আপনার কিছু হয়ে গেল, আপনার টাকাটা বেড়ে 20 লাখ, 50 লাখ, 1 কোটি হয়ে গেল, তখন যারা যারা 20,000 তার নিচে এসআইপি চলছে তাদের জন্য বলছি না, বা যারা যারা হয়তো 1, 2, 5 লাখ টাকা অব্দি পোর্টফোলিও আছে তাদের জন্য বলছি না, যাদের পোর্টফোলিও 20 লাখ বা তার বেশি হয়ে গেছে বা হবে, তারা যদি এখন থেকে ভেবে নেন, বাই চান্স আমার বয়স হচ্ছে, আমার এখন 40 বছর বয়স, 50 বছর বয়স, 20 বছর পর আমার কিছু হয়ে গেল বা রাস্তাঘাটে কিছু হয়ে গেল, আমি কারোরই না চাই, তো আমিও যদি হয়ে গেল, তাহলে আমার মা বাবা মিউচুয়াল ফান্ড বাগেরায় অত ইন্টারেস্ট নেই, কোথাও দৌড়ঝাঁপ করে কিচ্ছু পাবে না। টাকাগুলো যে কষ্ট করে ফ্যামিলির জন্যই তো করতাম, নাহলে তো খরচা করে উড়িয়ে দিতে পারতাম। ফ্যামিলির জন্য যে করলাম, তাহলে আমার ফ্যামিলি তো পেলো না, আমার ফ্যামিলি জানেই না, আপনার বউ বাচ্চা কেউ জানেই না, তো কি করে পাবে? গ্রো আপস্টক্স কি পোর্টফোলিও রিভিউর জন্য ফোন করে? আমার তো একটা কলও আসে না তাদের থেকে। তো আমি এটা ভাবলাম নিজে থেকে, আমি যতই জানি, আমি কি একটা অ্যাডভাইজার আন্ডারে 0.5% দেবো, দিয়ে কি করবো, এই টাকাটা সেফগার্ড করা বলে দিয়েছি। হ্যাঁ, যে অ্যাডভাইজার আপনার পোর্টফোলিও রিভিউ করে, যেমনি আমরা বা আমার যে অ্যাডভাইজার আছে, প্রত্যেক 3 থেকে 6 মাস, প্রত্যেক 3 থেকে 6 মাসে একবার পোর্টফোলিও রিভিউ করবে বা ফোন করবে, যে এই পোর্টফোলিও কি প্রবলেম হচ্ছে না হচ্ছে বা আরো কি প্ল্যানিং হচ্ছে, সেই হিসাবে চলে যাওয়ার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমার ক্ষেত্রে সে পোর্টফোলিও রিভিউ করে না, বিকজ আমি নিজেরটা নিজেই বানাই, সে জানে আমি কি করি, কিন্তু সে জাস্ট ফোন করার দায়িত্ব তার জন্য, আমি ওর জন্য 0.5% সারা জীবন দিচ্ছি। দিস ইজ দ্য রিজন। বিন্দাস আমার 49% আমার সিএজিআর হচ্ছে এখন, বিন্দাস, কোনো অসুবিধা নেই। 0.5 না হলে 49.5 হতো, 49 নিয়ে আমি খুশি। কেন? বাই চান্স যদি আমার কিছু হয়ে যায় আজকে, আমি রাস্তাঘাটে হয়ে, তাহলে সে যখন 3 মাস পর ফোন করবে, আর আমার মা যখন ফোনটা ধরবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, রাজের, আমার ছেলের, রাজ কর্মকারের এই এই ছিল, এই এই পোর্টফোলিও ছিল, এন্ড তখন সে ক্লেম করতে পারবে যে আমার নমিনি এখন আমার মা আছে, ঠিক আছে, তখন মার নামে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। মা তখন প্রাইমারি হোল্ডার হয়ে যাবে, এন্ড সে, তাকে যে নমিনি বলবে, সে যদি ওখানে টাকাটা রাখতে চায়, তার হিসেবে নমিনিটা তখন হবে, বা সে টাকাটা পুরো পেয়ে যাবে, যদি মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখতে না চায়, নিয়ে নিতে চায়। তাহলে কি আমার টাকাটা ডরমেন্ট হয়ে গেল না, ফেসে গেল না? যেটা গ্রো আপস্ট্রাকচার আমি যদি রাখি, হ্যাঁ, আমার কিগুলো হবে, যে যে এগুলো আপনাদের সামনে পোর্টফোলিও আমি দেখাই, সেগুলো তো জিরো থেকে আমি কিনেছি, বা অল্প অল্প টাকা, 5 লাখ 10 লাখ অবধি কিনেছি, সেগুলো হয়তো আমার কেউ জানতেও পারবে না, বা জানলেও ইন্টারেস্ট নেই। মা কি জিরোদা খুলবে, বা খুলে কি করবে? কোনো অফিস নেই জিরোধার গ্রো এর অফিস নেই, বিকজ আমরা, মা বাবা দাদা, আমার ফিউচারে যে ওয়াইফ হবে বা যদি হয়, যাই হোক, তারা সবসময় কি একটু পেপার ওয়ার্ক বা কিছুর উপর যাবে, যেতে চায়, কাকে খুঁজবে? কেউ তখন পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না, কাস্টমার কেয়ারে রিচ করতে পারবে না, অনেক ঝামেলা। সেই সব ভেবেই কি আমি আমার যা নেটওয়ার্থ আছে, মাকে নমিনি রেখে আমি একটা অ্যাডভাইজারকে 0.5% ইচ্ছা করে দিচ্ছি, যে তুমি 3 থেকে 6 মাস অন্তর ফোন করবে। বাই চান্স আমার ফোনটাও ডরমেন্ট হয়ে গেল, আমার ফোনটা কেউ ইউজ করছে না, তাহলে কি হবে? আমার মেলে, তার 3 মাস পর মেলে
কোয়েশ্চেন চাইবে যে কি হলো, কোনো ফোনে পাচ্ছি না, মেলেও কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, আমার মা বাবা মেল খুলতে পারবে না, ফোন আর মেল দুটোই আমার নেই এখন, আমার নাম্বারও ব্লক, বিকজ আমি নেই পৃথিবীতে। তখন কি হবে, 9 মাস পর আপনার বাড়িতে একটা চিঠি যাবে, যে অ্যাড্রেস আধার দিয়ে খুলেছেন না, ওই ব্রোকার থেকে চিঠি যাবে যে এরকম পোর্টফোলিও রিভিউ করার জন্য আমি পাচ্ছি না, তো যেহেতু পাচ্ছি না প্লিজ আপডেট দিন। চিঠি থেকে অ্যাটলিস্ট তো জানতে পারবি, ওটুকু তো জানতে পারবি, নাহলে আর কি করে কি হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই সাবসূত্র। এর জন্য আমি এই যে কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারছেন যে আগের রেগুলার ফান্ড আমরা এখনো করাচ্ছি কেন, এই জন্য সারা জীবন কষ্ট করছি ফ্যামিলির জন্য, 0.5% বাঁচাতে গিয়ে রিটার্ন তো আলাদা ব্যাপার, পাখামি করে অনেকে 18 থেকে 12 এনে নেয়, রিটার্ন তো আলাদা ব্যাপার, ওটা তো ছেড়েই দিন। আমি আমার 12 আনি কি 18 আনি, পুরো টাকাটা যে ইনকাম করেছি ওটার যদি নাই পায় আমার ফ্যামিলি কোনোদিন, বিকজ ফ্যামিলি জানে না বা দৌড়ঝাঁপ করতে পারে না, কি হবে আমার। ঠিক আছে, এইটা আছে। এবার ধরুন পোর্টফোলিও রিভিউ একটা ব্যাপার আছে, তাহলে পোর্টফোলিও ব্যাপারে মাথায় থাকবে কোনো কোনো সময়। এক্সট্রা রিটার্নস অ্যাডভাইজার থাকলে এক্সট্রা রিটার্ন তো হয়ই, বিকজ আমি অ্যাডভাইজার থেকে তো বেশি ভালো জানি না, আপনাদের কথা বলছি। ঠিক আছে, হ্যাঁ আমাদের ক্ষেত্রে যারা আমাদের আন্ডারে আছে তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা কি 0.5% ধরুন বাঁচাচ্ছেন, আমাদের তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে লিঙ্ক দিয়ে খুললে, না হলেও 0.5% যদি বাঁচাচ্ছেন, এইগুলো রিভিউ ফিভিউ তো আছেই, 0.5% বাঁচা থেকে 150% ছাড়ছেন কেন, আইনক্স উইন্ড 50% হয়ে গেছে। তারপরেই আজকে আর একখানা আমরা স্টক দিয়েছি, এই স্টকটা সবসময় তো ইউটিউবে বলা যায় না, এক্সট্রিমলি সরি, আপনাদের ইউটিউবে যারা ফ্রি অফ কস্টে নিচ্ছেন, সবকিছু ফ্রিতে হয় না 1000 টাকার মতো, তো সেই ক্ষেত্রে আপনাদের ওয়েট করতেই হবে, ধরুন আমার যখন ইচ্ছা হবে তখন ওয়েট করতে হবে, তখন আবার ধরুন 9 মাস পর দিলাম। কিন্তু এইটা একটা শেয়ার, এই চার্টটা ভালো করে দেখুন বা স্ক্রিনশট তুলে নিন, যখন হয়ে যাবে টার্গেটের কাছে তখন আমি রিভিল করব। এই সেম চার্ট, সাপোর্টের কাছ থেকে এই অবধি বাড়বে, রেজিস্ট্যান্স অবধি এটা ফার্স্ট টার্গেট, এই অবধি গেলে 40% হবে, এটা সেকেন্ড টার্গেট 50%, আইনক্সে 50% আর 60% টার্গেট ছিল, সেম টার্গেট হচ্ছে এটারও 6 মান্থস টু 1 ইয়ার, যদি আইনক্সের মধ্যে 6 মান্থস বলার পর 1.5-2 মাসে হয়ে যায় খুবই ভালো। তো সেমনি আইনক্সেরই সেম সেক্টর থেকে প্রায় স্টকটা দেওয়া, তো আমাদের মধ্যে এটা বাড়বে। এখান থেকে কি হলো, কারোর কাছে যদি 1 লাখ টাকা থাকে, এইটা তো বাদই দিন, এটা ধরুন কাটছেও, তাহলে কি হলো, 1 লাখ টাকা থেকে আইনক্স থেকে 50% বা 50,000 টাকা প্রফিট হয়ে গেল, এখান থেকে আবার 1 লাখ টাকা থেকে 50,000 টাকা প্রফিট হয়ে গেল, ধরুন আবার যেটা দেবো এরপরে, ধরুন বছরে 3টে দিলাম, 50,000 টাকা প্রফিট হয়ে গেল, টোটাল 1.5 লাখ টাকা প্রফিট হয়ে গেল। তো 1.5 লাখ বেশি না 0.5 বেশি, তো 1.5 লাখ টাকাটা মিউচুয়াল ফান্ডে যেহেতু প্রফিট হলো, লামসামটা আমরাই করে দিলাম আপনার হয়, এক্সট্রা ক্যাপিটাল বলে এটাকে, এক্সট্রা ক্যাপিটালটা আমরা করে দিলাম, এন্ড এক্সট্রা ক্যাপিটালটা আপনি লামসামে ঝুঁকে দিন, ইনভেস্ট করুন। 10 বছরে 1.5 লাখ টাকা করে হয় হচ্ছে 15 লাখ টাকা, যদি আপনি 1 লাখ ক্যাপিটাল দিয়েই করেন শুধু। ঠিক আছে, দ্যাটস ইট। অ্যান্ড যে কোনো অ্যাক্সেস আপনি আপনার হাত দিয়ে যেমনি হয় বাই সেল সবকিছু করতে পারেন। অ্যান্ড তারপরেও যদি কোনো রিকোয়ার্ড হয় যে আমি ইচ্ছা করছে না বা অ্যাড্রেস চেঞ্জ কোথায় কি টিপে দেবো, তাহলে আমি আমার অ্যাডভাইজারকে ফোন করে আমি আমারটা করি, ওইটুকু তো কাজ করাতেই হবে। অ্যান্ড আপনি আমাকে বলতে পারেন বা আমাদের টিমকে বলতে পারেন, এইগুলো হচ্ছে ইজি সব থেকে। এটা হচ্ছে যারা বুঝে গেছে, আফটার ডেথ বেনিফিট খুব ইম্পর্টেন্ট। আমি ভাবি আমি 22 বছর বয়স, ঠিক আছে, হতেই পারে আমার ধরুন ঠাকুর না করুক বা ধরুন অ্যাক্সিডেন্ট বা কিছু হয়ে গেল, বা আমার ইয়াদদাস্ত চলে গেল, কিছু মনে নেই, কিছু একটা হয়ে গেল, অ্যাটলিস্ট 3 মাস পর ফোন আসবে, তখন না আমার ফ্যামিলি টাকাটা পেয়ে যাবে, টাকাটা খাটনির টাকা লস হয়ে যাবে না। ঠিক আছে, তো স্টক নিয়ে বললাম। এইবার 10 বছরে কোনটা প্রফিট সব থেকে দিয়েছে, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আস্তে আস্তে দেবো। দেখুন, ডাইরেক্ট স্টকসে যদি ইনভেস্ট করেন তাহলে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট স্টকস, দুটো জিনিস হয়ে যাবে। আমি যে জিনিসটা বললাম সবাই মাথায় রাখবেন, পোর্টফোলিও খুলে দেখবেন যে আপনার ফ্যামিলি কি সত্যিকারের পাবে। এইবারে অ্যাডভাইজারের কি প্রয়োজন, কাউকে কোনো ভুল গাইড কি করছি, আমি ভুল গাইড করছি না, আপনাদের ফিউচারে যেটা হতে চলেছে সেটার কথা বলছি। হ্যাঁ, অনেকে ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে SWPও হয় না, সেগুলো আলাদা ব্যাপার, বেচলে তখন আবার ট্যাক্স কাটবে, সেগুলো আলাদা। কিন্তু ভাবুন, এইগুলো এখন ডিরেক্ট প্ল্যাটফর্ম প্রমোট করা হচ্ছে কেন জানেন, যাতে টাকাগুলো আর কোনোদিন কেউ না তুলতে পারে বড় হয়ে বুড়ো হয়ে, তখন কেউ জানতে পারবে না, অ্যান্ড তাদের কাছেই আর রিডিম হবে না, টাকাটা থেকে যাবে। ওই জন্য বারবার 0.5% বাঁচাতে বলা হয়। আমি দিতে রাজি, কেন, আমি 0.5% চাই না, আমি আমার 100 কোটি 200 কোটি টাকা সারা জীবনে যা করবো আমি পুরোটা আমি রিডিম করে আমি মা বাবাকে বা আমার ওয়াইফকে বা আমার ছেলে মেয়েকে ফিউচারে আমি দিতে চাই। আমি কখনো 0.5 চক করে আমি 100-200 কোটি টাকা হারাতে চাই না, সিম্পল। তার জায়গায় 200 কোটির জায়গায় যদি আমার 180 কোটি হয়, ওয়েল অ্যান্ড গুড। ঠিক আছে, ডাইরেক্ট স্টকসে ইনভেস্ট করলে কি নাই হিরো নাই জিরো, প্রফিট ভালোভাবে ফান্ডামেন্টাল জানলে ঠিক আছে, আর যদি টাইম না থাকে অ্যাক্টিভলি করতে না পারেন তাহলে পুরো পড়ে যাবে। কিছু কিছু এক্সাম্পলস আমি দেখিয়ে দিচ্ছি, কিছু কিছু এক্সাম্পলস আছে, যেমনি HDFC ব্যাংক যদি আমি ধরি, লাস্ট 10 বছরের আমি কথা বলছি,
10 বছরে দেখুন 2015 থেকে 514-15 থেকে 500-400 কাছে ছিল, ঠিক আছে, এখন সেটা 1700 আছে, 4 গুণ হয়েছে। মিউচুয়াল ফান্ডে কি 4 গুণ হয়নি? 5 গুণ, 7 গুণ, 6 গুণ তো ইজিলি হয়েই গেছে 18%-এ। তাহলে এটা কি ডিফারেন্স হলো এমন? এই যে হয়েছে, ঠিক আছে, এটাতে 4 গুণ হয়েছে, তা মিউচুয়াল ফান্ডে তো 18%-এ 6 গুণ দেয় 10 বছরে। তাহলে কি ডিফারেন্স হলো? লাস্ট 3 বছরে দেখুন 2021 থেকে লাস্ট 3 বছরে যেখানে সে একই জায়গায় আছে, সে 1500-1600-র কাছে আছে, 3 বছরের কোনো রিটার্ন নেই, মিউচুয়াল ফান্ড কত কত রিটার্ন দিয়ে দিয়েছে। এইরকম ভালো ভালো স্টক, যেমনি ধরুন কোল ইন্ডিয়া, ভালো স্টক, ঠিক আছে, ডিভিডেন্ড ভালো স্টক, কিন্তু দেখুন লাস্ট 10 বছরে 2014 থেকে হচ্ছে, দেখুন 14 300-350 ছিল, এখন 500, ডবলও হয়নি। 10 বছরে ডবল হচ্ছে না, এফডি 10 বছরে ডবল হয়। কি বললাম? এফডি 10 বছরে 7% যেগুলো দিচ্ছে সেগুলো ডবল হয়। তাহলে এখানে তো ডবলও হলো না টাকা। ভালো স্টক নিলে ঠিক আছে, আর যদি না হয়, নালে নাই হিরো নাই জিরো। ইয়েস ব্যাংক পুরো টাকা ডুবিয়ে দিয়েছে, প্রফিট তো দূরের কথা ছেড়ে দিন, লস, এইটুকু প্রফিটও দেয়নি, পুরো লস। তো ওরকম করে আপনাকে ঠিকঠাক নিজেকে যদি জানেন, নলেজ থাকে, তাহলে ঠিক আছে, নলেজ ছাড়া আপনার যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট আমি যাব হচ্ছে ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডে, হালকা একদম ডিসকাশন করব, ঠিক আছে। ফার্স্টে আমি দেখবো হচ্ছে, ধরুন ইটিএফ এর ব্যাপারটা ডিসকাস করব, ঠিক আছে। ইটিএফ 10 বছরের ইটিএফ রিসার্চ করছি যে কে সব থেকে ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে। তো এখানে ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 20%, 10 বছরে একদম রিয়েল রিটার্ন এগুলো, মতিলাল ন্যাসডাক 100 ইটিএফ। ডাজেন্ট মিন যে এখনো দেবে। ক্যাটাগরির অ্যাভারেজ যদি দেখি, অ্যাভারেজ ক্যাটাগরি যদি দেখি, সব মিলিয়ে ক্যাটাগরি অ্যাভারেজ 12.14, মাথায় রাখবেন এটা ইটিএফ, বিকজ মার্কেটের সাথে সাথে কনকারেন্টলি চলে, তো 12% হিসেবে অ্যাভারেজে বাড়ছে আমার। এটাই যদি আমি ফার্স্টে লার্জ ক্যাপে চলে যাই, একদম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, একদম লার্জ ক্যাপ 10 বছরে চলে যাই, তাহলে হায়েস্ট দিয়েছে হচ্ছে 15%-ই দিয়েছে, হায়েস্ট কিন্তু 15%-ই দিয়েছে, কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ 13.7%। আমাদের অ্যাভারেজ রিটার্নটাই ক্যালকুলেট করতে হয়, 13% ক্যাটাগরি অ্যাভারেজ দিয়েছে, ইটিএফ এর 12%-এর থেকে বেশি, অ্যাটলিস্ট 13 ঘরে গেল। এটাই যদি আমি লার্জ ক্যাপটা পছন্দ না করে আমি সবসময় লং টার্মে মিড অ্যান্ড স্মল ক্যাপে কেন যেতে বলি, মিড ক্যাপে যদি আমি দিই, তাহলে হাইস্ট দিয়েছে 21.5%, কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ দিয়েছে দেখুন 18.5%, কোথায় 12-13, কোথায় 18। এটা যদি আমি স্মল ক্যাপে দিই এবারে, তাহলে স্মল ক্যাপে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে এখানে 23.5%, ক্যাটাগরি অ্যাভারেজ কত দিয়েছে? অলমোস্ট 20%, 19.81%। তাহলে বুঝতে পারছেন কতটা ডিফারেন্স হয় ইটিএফ এর থেকে, প্রায় ডবল। ইটিএফ 12, এটা 24 হলে ডবল হয় 20-র কাছে পুরো স্মল ক্যাপ। তাই বলে সব পয়সা স্মল ক্যাপে ঢেলে দিন এরম না, ডাইভার্সিফিকেশন হবে না। তো আপনাকে ঠিকঠাক সেই হিসেবে যখন যেটা চলছে তখন পোর্টফোলিওটা অ্যালোকেট করতে হয়। এখন যেমন লার্জ ক্যাপ বেশি চলবে 1-2 বছর, তারপরে সুইচ করে ওটাকে স্মল মিড ক্যাপে দিতে হবে। লার্জ ক্যাপ হলে এখন থেকে স্মল মিড ঠিকঠাক ফান্ডে দিতে হবে, যাতে ভুল করে যদি এইসব ফান্ডে পড়ে যায় 16-17, তাহলে কোনোদিন আপনি 23-22-এর রিটার্নগুলো আপনারা পাবেন না। তো এখান থেকে আমি পাস্ট রিটার্ন থেকে বুঝতে পারলাম যে এরম হচ্ছে। এরপরে ফিউচারে কি এগুলো একই থাকবে? 100% এগুলো একই থাকবে। ফিউচারেও যদি আপনার নলেজ থাকে তবেই ডাইরেক্ট স্টকসে যাবেন। ডাইরেক্ট স্টকসও সেম এমন জায়গা থেকে করবো যাতে আপনার বাই চান্স যদি কিছু হয়ে যায়, নমিনি অ্যাটলিস্ট টাকাটা পায়, যেন ডরমেন্ট না হয়ে যায়। আপনার নিজের খালি পোর্টফোলিও দেখে বাড়ছে, লাভ নেই না। যদি টাকাটা নিয়ে আপনার ফ্যামিলি ইউজই না করতে পারলো, আপনার ছেলে মেয়ের পড়াশোনার সময় নাই লাগাতে পারলো, যদি আপনি না থাকেন বাই চান্স, এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, বাজে ভাবার কিছু নেই। বাই চান্স হতেই পারে, করোনার সময় কত টাকা, করোনার সময় হুটহাট মানুষ মারা গেছে, কত টাকা যে ডরমেন্ট হয়ে গেছে, 38,000 কোটি টাকা মিউচুয়াল ফান্ড, শুধু মিউচুয়াল ফান্ডে স্টকস বাদ দিন 38,000 কোটি টাকা মানুষের আটকে পড়ে আছে, ফ্যামিলিরা জানেই না। তাদের বলছে আমার বাবা কিছু করে যায়নি আমার জন্য, আমার দাদু কিছু করে যায়নি আমার জন্য, বাট করে গেছে। সে কি জাস্ট দেখেছে, চালাকি করেছে, আমি চালাক 0.5% বাজাচ্ছি, দেখেছিস আমি কত চালাক, কি রেগুলার করছিস, কি অ্যাডভাইজার আন্ডারে করছিস, আমি কত চালাক, কি চালাক। যে রেগুলার করছে সেও যদি তার সাথে চলে গেছে একসাথে, কোনো অসুবিধা নেই, যদি চলে গেছে করোনার সবার মতো, তাহলে তার ফ্যামিলি সেটা পেয়েছে, সে বেশি চালাক। তার পোর্টফোলিও যদি 10 কোটি টাকা হয়, যে বোকা বলছিল তার 9.5 কোটি, অসুবিধা নেই, সে পেলো, আর এ পেলো না। ওখানেই পড়ে পড়ে হয়তো 20 কোটি 30 কোটি বাড়ছে, পড়ে থাকলো, বাড়বে, কিন্তু আর পেলো না। নিপন, টাটা ওদের ভালো, ওর জন্যই ওরা ওটা ডিরেক্টকে করে, যাতে এগুলো টাকাগুলো আনক্লেম থাকে। আচ্ছা, যারা বোঝার তারা বুঝে গেছে। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনার অ্যানালিসিস সত্যি দারুণ, আপনি সত্যি দারুণ। আমি আগের মাসে আপনার আন্ডারে মিউচুয়াল ফান্ড করে
5.5% আপ আছে বিক্রম ফ্রম আরামবাগ, ইয়েস বিক্রম, বুঝতে পেরেছি, আরামবাগ থেকে 5.5% আপ আছে, এটা কিছুই না। এখন 5.5 কেন, এখন অনেকে 7-8% এক পাশে আপ আছে। তো ইটস অল অ্যাবাউট অ্যানালিসিস। মার্কেট ভালো দিলে বাড়বে, কম হলে অ্যাভারেজ করতে হবে, সবাই জানে। নেক্সট, স্টক মার্কেটের ট্যাক্সের চার্জেস নিয়ে যদি একটা ডিটেল ভিডিও বানান, ডিটেল ভিডিও বানানোর কিছু নেই, আমি এখনই বলে দিচ্ছি, এখনের রিজিম অনুযায়ী, এখনের বাজেট অনুযায়ী লং টার্ম 1 বছরের বেশি কিছু বেচলে প্রথম 1,25,000 টাকা বাদ দিয়ে যা প্রফিট থাকবে, অনলি প্রফিটের উপর 12.5% ট্যাক্স, আর শর্ট টার্মের উপর যাই প্রফিট হয় 1 বছরের নিচে 20% ফ্ল্যাট ট্যাক্স। নেক্সট, আমি একটা মিউচুয়াল ফান্ড করতে চাই, লামসাম এখন করলে ভালো না একটু মার্কেট ক্র্যাশ হলে ভালো? মার্কেট ক্র্যাশ 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 ক্র্যাশ, আমার কাছে 2 মাস আগে থেকে যারা ফোন করেছিল না, স্যার এখন লামসাম করবো না, মার্কেট ক্র্যাশ হলে করবো, আমি বলছি করুন, কেন ক্র্যাশ হলে করবো? অল টাইম হাই, সে দেখুন অল টাইম হাই করতে করতে তাদের সাথে কথা হচ্ছিল 2 মাস আগে 23,800 ছিল মার্কেট, এখন মার্কেট আজকে 26,000 ছিল, কত পার্সেন্ট? 10-15%। উপরে তো উঠে গেলে মার্কেট, মার্কেট আপনার জন্য দাঁড়াবে না, আরো উঠবে। তো ক্র্যাশের জন্য আপনি ওয়েট করতে পারবেন না, এখন ইনভেস্ট করুন, বাড়বে, যখন পড়বে তখন আবার ইনভেস্ট করবেন। ক্র্যাশের জন্য ইনভেস্ট করে ছেড়ে 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 রাখবেন, দেখবেন মার্কেট কখন 30,000 চলে গেছে, আপনার ইনভেস্টমেন্টই হয়নি। নেক্সট, রাজ স্যারের অ্যানালিস নিয়ে কোনো কথা হবে না, আমি ব্লাইন্ডলি বিশ্বাস করি। 50,000 টাকা ইনভেস্টমেন্ট করবো 1 বছরের জন্য, মিউচুয়াল ফান্ডে 70,000 হবে কি? বাজেটের পরে এগুলো আমাকে বলবেন, আসবেন, বাজেট হবে, সেক্টর দেবো, কোন সেক্টর চলবে, তারপরে 50,000-70,000 ইজিলি হয়ে যায় সেক্টরাল ফান্ডে, আবার বাজেট পরের বাজেট আগে বেছে দেবো। আর দুটো কোশ্চেন আছে স্যার, আপনার আন্ডারে দুটো এসআইপি চলছে, সাগর মালাদাস, কারেক্ট, যেটা 2,500 করে দুটো, 5,000 টাকা মাসে এসআইপি চলছে, 50,000 টাকা লামসাম করেছি। আমার কোশ্চেন হলো যে এই জিনিসটা চলে 10 বছরে কি আমার হতে পারে 1 কোটি? একদম হতে পারে, 10 থেকে 12 বছর টাইম রাখবেন, তার আগেই আমরা ট্রাই করবো। যেমনি বলি এই স্টকটা 6 মাস থেকে 1 বছর টাইম রাখবেন, 1.5-2 মাসে হয়ে যায়, এটা যদি 8-10 বছর ট্রাই করবো, হয়ে গেলে ভালো, নাহলে 10-12 বছর ট্রাই করবো। 5,000 টাকা করে এসআইপি করবেন, 10% করে বছরে একটা স্টেপ আপ করতে হবে, অ্যান্ড বছরে একটা 50,000 থেকে 1 লাখের লামসাম, যেমনি এই বছরটা আপনি করে দিয়েছেন, যত ম্যাক্সিমাম ইনভেস্ট করেন তত ভালো, মিনিমাম 50,000 থেকে 1 লাখ বছরে লামসাম, এটা করলে কেউ আটকাতে পারবে না আপনাকে। দাদা নমস্কার, নিবেন সুইং ট্রেডিং এর যে কোর্স আছে তার লিঙ্ক দেবেন প্লিজ। লিঙ্ক সবার জন্য, সবার কাছে আছে, প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে, প্লে স্টোরে গিয়ে 8Z বলে সার্চ করবেন, ফার্স্টে যে অ্যাপটা কালো রঙের চলে আসবে 8Z বাই RKS গ্রুপ, সেখানে যাবেন, গিয়ে আপনারা এখানে কোর্স দেখে পারচেস করতে পারেন, বেসিক টু ইন্টারমিডিয়েট আছে, আরো অ্যাডভান্স আমাদের আরো কোর্স আছে, ঠিক আছে। সুইং ট্রেডিং এর জন্য যেটাই আপনি কেনেন, পরের দিন থেকে কি সুইং ট্রেডিং নিচ্ছি সেগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, মানে ওই গ্রুপে, প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাবেন। তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি পারচেস করে আমাদের ফোন করে গ্রুপে ম্যানুয়ালি অ্যাড হয়ে যেতে পারেন। তো আজকের জন্য আমরা এইটুকুই রাখছি। নেক্সট কোনো যদি কারো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করবেন, কেমন ভিডিওটা লাগলো একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং। যদি কারো কন্ট্যাক্ট করার ইচ্ছা হয় নিচে নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ।